হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইভ ক্লাস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের লাইভ ক্লাসে আমরা মূলত দেখব তোমাদের সামনে কিন্তু এসএসসি পরীক্ষা নক করছে, তাই না? খুবই শীঘ্রই চলে আসছে, ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। তো তোমরা যারা এবার এসএসসি পরীক্ষার্থী রয়েছো তাদের হায়ার ম্যাথের যে 11 নম্বর চ্যাপ্টারটি রয়েছে স্থানাঙ্ক জ্যামিতি, সেই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আমাদের সেকেন্ড লাইভ ক্লাসটিতে আমরা আলোচনা করব সলিড জিওমেট্রি বা ঘন জ্যামিতি নিয়ে। তো প্রথমেই চলে আসো স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে, ঠিক আছে? তো ক্লাসটা শুরু করবার আগে আমি চাচ্ছি একটু পরিচিত হয়ে নিতে। তোমরা অনেকেই হয়তো আমার অনেক একাডেমিক যে ভিডিওগুলো আমি করেছি সেগুলো হয়তো করেছো, অনেকে হয়তো আমার নামও জানো। যারা জানো না তাদের জন্য বলছি এবং যারা জানো তাদের জন্য বলছি। আমি মনিরা আক্তার লাবণী, আমি ম্যাথমেটিক্স ইনস্ট্রাক্টর হিসেবে টেনমিন স্কুলে রয়েছি। এছাড়াও আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়। এবার আসো আমি একটু তোমাদের সাথে পরিচিত হয়ে নেই। তোমরা কি করবে বলো তো? তোমরা কমেন্টে জানিয়ে দিবে কে কোন জায়গা থেকে আমাদের লাইভ ক্লাসটি করছো। এবং একটা জিনিস খেয়াল করো, ক্লাসরুমে তো আমাদের ফ্রেন্ডরা না থাকলে কি ক্লাসরুমটা জমে বলো? আমি তোমাকে একটা কোয়েশ্চেন করব, তুমি অ্যান্সার দিবে, কে কার আগে অ্যান্সার দিল, অর্থাৎ তোমার ফ্রেন্ড আগে অ্যান্সার দিল না তুমি আগে অ্যান্সার দিলে, সেটা কিন্তু একটা কম্পিটিশন তৈরি হয়, তাই না? আচ্ছা, সেটার জন্য তোমরা কি করবে, আমাদের এই লাইভ ক্লাসটি তোমরা নিজ নিজ প্রোফাইল থেকে শেয়ার করে দাও, যাতে করে তোমার যে বন্ধুরা জানে না যে আজকে এই চ্যাপ্টারটার উপর মূলত আমরা লাইভ ক্লাস নিচ্ছি, তারাও যাতে এই ক্লাসে জয়েন করতে পারে। তো আসো প্রথমে একটু পরিচিত হই। প্রথমে আমরা দেখবো হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে, না? তো আমি এখন দেখতে চাচ্ছি যে কারা আমাদের লাইভ ক্লাসে অলরেডি জয়েন করে দিয়েছো এবং কারা অলরেডি আমাদের এই ক্লাসটি শেয়ার করে দিয়েছো। যারা ক্লাসটি শেয়ার করেছো তারা কমেন্ট সেকশনে ডান লিখে জানিয়ে দাও। সো আমি দেখি যে আমাদের সাথে কে কে রয়েছে। ওয়েল, আমাদের সাথে রয়েছে আহমেদ হিমেল সাভার থেকে, দেন রয়েছে মমিন রেজা যাত্রাবাড়ি থেকে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে জয়েন করবার জন্য। আচ্ছা, এবার আসো, আমরা কিন্তু অনেকেই চলে আসছে আমরা দেখছি। আচ্ছা, এবার আমরা কি করি, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দেই কথা না বাড়িয়ে, কারণ আজকের ক্লাসটি অনেক অনেক ইম্পর্টেন্ট। কেননা এটা হচ্ছে তোমাদের একটা রিভিউ ক্লাস, যাতে করে তোমরা এতদিন যে সূত্রগুলো শিখেছো বা যে ম্যাথগুলো সলভ করেছিল সেগুলো যাতে খুব ইজিলি তোমরা ক্যাচ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি তোমাদের প্রথমে একটা কোয়েশ্চেন করতে চাই। আমরা তো স্থানাঙ্ক জ্যামিতি পড়বো, তাই না? আচ্ছা, এই স্থানাঙ্ক জ্যামিতিটা কে প্রথমে প্রবর্তন করেছেন তোমরা কি আমাকে একটু কমেন্টে জানিয়ে দিতে পারো? আমি কিন্তু শেয়ার করব কে প্রবর্তন করেছেন, বাট আমি একটু তোমাদের কাছ থেকে শুনতে চাচ্ছি যে স্থানাঙ্ক জ্যামিতি প্রথমে কোন গণিতবিদ প্রবর্তন করেছেন। আমি আশা করব তোমরা কমেন্টে আমাকে জানাবে। তো আমি একটু দেখে নিই কে কি কমেন্ট করেছো। আচ্ছা, নীল প্রান্ত সরকার আছে মির্জাপুর থেকে। আচ্ছা, দেন সজীব হোসেন আছে মিরপুর থেকে। এরপর মোহাম্মদ আলী আছে ঢাকা থেকে। অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এখন আসলে কোয়েশ্চেন অ্যান্সারটি পাইনি। তো আচ্ছা, যেহেতু পাচ্ছি না আমি তাহলে অ্যান্সারটা করেই ফেলি, তাই না? সময় আমরা নষ্ট না করি, যেহেতু এটা একটা রিভিশন ক্লাস। আচ্ছা, স্থানাঙ্ক জ্যামিতি প্রথমে প্রবর্তন করেছেন ফরাসি গণিতবিদ রেনে দেকার্তে। তিনি প্রথমে কি করেছেন, 1637 খ্রিস্টাব্দে তার যে লে জিওমেট্রি যে একটা গ্রন্থ রয়েছে, তিনি সেখানে বলেছেন যে দুই অক্ষ বিশিষ্ট একটি স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে আমরা কি করতে চাচ্ছি, আমরা কোন বিন্দু বা বস্তুর অবস্থান প্রকাশ করতে চাচ্ছি, ঠিক আছে? সো আমরা তো এটা জানি না, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই দুইটা অক্ষ যে বিন্দুতে ছেদ করেছে সেটা হচ্ছে আমার মূল বিন্দু বা অরিজিন, যেটার স্থানাঙ্ক হচ্ছে কত, 0,0। আচ্ছা, আমরা সবাই তো জানি যে একটা বিন্দুকে যদি আমি প্রকাশ করতে চাই, অর্থাৎ তার অবস্থান প্রকাশ করতে চাই, আমি প্রথমে কি করি, বিন্দুটার নাম লিখি, বিন্দুর নামটা লিখি এবং সেটা এক্স অক্ষ বরাবর কতটুকু অংশ যাচ্ছে সেটাকে আমরা কি বলি, ভুজ বলি, এবং সেটা ওয়াই অক্ষ বরাবর কতটুকু অংশ যাচ্ছে সেটাকে আমরা কোটি বলি, তাই না? খুবই সিম্পল, এটা আমরা জানি। সো আমরা ফার্স্ট একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি, এরপর আমরা মেইন ম্যাথে চলে যাব, ঠিক আছে? তো এই এক্স অক্ষের ডান দিকে আমরা পাচ্ছি হচ্ছে সব পজিটিভ ভ্যালু, এক্স এর পজিটিভ ভ্যালু, এবং ওয়াই অক্ষের উপরের দিকে আমরা পাবো হচ্ছে ওয়াই এর সব পজিটিভ ভ্যালু। অর্থাৎ তোমার ফার্স্ট কোঅর্ডিনেটে তুমি কি কি ভ্যালু পাচ্ছ, সব পজিটিভ ভ্যালু পাচ্ছ, তাই না? আচ্ছা,
এরপর আসো সেকেন্ড কোঅর্ডিনেটে। সেকেন্ড কোঅর্ডিনেট দেখো কি, এই যে এক্স অক্ষের আমি কোন দিকে যাচ্ছি, বাম দিকে যাচ্ছি, অর্থাৎ মূল বিন্দু থেকে এক্স এর বিপরীত দিকে যাচ্ছি, তার মানে কি এখানে এক্স আমার নেগেটিভ হবে। সো এক্স এর মানে এখানে নেগেটিভ, কিন্তু ওয়াই এর উপরের দিকে যদি আমি যাই তাহলে ওয়াই কি থাকছে, পজিটিভ থাকছে, তাই না? খুব সিম্পল। এরপরে আমরা থার্ড কোঅর্ডিনেটে যাচ্ছি, এক্স এর মান কি নেগেটিভ, ওয়াই এর মানও কি নেগেটিভ, এবং আমাদের ফোর্থ যে কোঅর্ডিনেট আছে সেটা থেকে এক্স এর মান আমি এখানে পজিটিভ পাচ্ছি এবং নিচের দিকে ওয়াই এর মান নেগেটিভ, অর্থাৎ প্লাস মাইনাস। খুব সিম্পল, এটা কিন্তু আমরা জানি, তাই না? আচ্ছা, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যে স্থানাঙ্ক জ্যামিতি রয়েছে, স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়কে মোট 4টা ভাগে ভাগ করতে পারি, তোমাদের বইতে রয়েছে। সো আসো একটু রিভিউ করে নিই ব্যাপারটা কি হচ্ছে। এখানে 4টা অধ্যায় রয়েছে, তাই না? প্রথম অধ্যায়ে আলোচনা করা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নিয়ে। সেকেন্ড অধ্যায়ে আলোচনা করা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র প্লাস চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে বের করতে পারি। তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে সেটাতে বলা হয়েছে যে সরলরেখার ঢাল আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এবং সর্বশেষ যে চ্যাপ্টারটি রয়েছে সেটাতে বলা হচ্ছে সরলরেখার সমীকরণ নির্ণয় করার কথা। আচ্ছা, আমরা এখন প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিন্তু সূত্রগুলো জানি। আমি কিন্তু তোমাদেরকে সূত্রগুলো কিভাবে এসেছে সেগুলো দেখাচ্ছি না, কেননা আমি ধরে নিচ্ছি তোমরা পারো, যেহেতু এটা একটা রিভিশন ক্লাস। সো আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি জাস্ট একটু রিভিউ করব, ঠিক আছে? খুব সহজ। আচ্ছা, খেয়াল করো, এটা কি আমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাই না? এটা আমরা জানি। খেয়াল করো দুইটা বিন্দু, ধরো একটা বিন্দু হচ্ছে আমার এ, x1 y1, এটা ভুজ, এটা কোটি। আরেকটা বিন্দু ধরো হচ্ছে বি, x2 y2। এখন আমি জানতে চাচ্ছি যে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব আসলে কত হবে। আমরা কিন্তু এই দূরত্ব নির্ণয়ের সূত্র অলরেডি জানি, সেটা কি বলতো? সেটা হচ্ছে আমি যদি এ বি এর দূরত্ব বের করতে চাই, আমি লিখতে পারি রুট ওভার তাদের ভুজদ্বয়ের অন্তরের হোল স্কয়ার, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তরের হোল স্কয়ারের সাথে আমি যদি তাদের কোটিদ্বয়ের অন্তর করি, অন্তরের বিয়োগফল, দ্যাট মিন্স কোটিদ্বয়ের অন্তরের হোল স্কয়ার করলে আমরা কি পাবো বলতো? আমরা পাবো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। খুব সিম্পল। সো এই ক্ষেত্রে আমি কি বলতে পারি বলতো? এটার ক্ষেত্রে আমি বলতে পারছি ভুজদ্বয়ের অন্তর, তাই না? তুমি চাইলে x1 থেকে x2 বাদ দিতে পারো বা x2 থেকে x1 বাদ দিতে পারো। সো আমরা ধরে নিচ্ছি যে যে পয়েন্টটা শেষ হচ্ছে সেই পয়েন্ট থেকে আমরা আসলে কাউন্ট করব, দ্যাট মিন্স x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। সো এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এবার দেখো আমরা কিন্তু এই সূত্রটা জানি, তাই না? সো আমি চাচ্ছি যে তোমাদেরকে আমি দুইটা বিন্দু দিব, তোমরা এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা আমাকে জানাবে, ঠিক আছে? তো ধরো একটা বিন্দু হচ্ছে আমার, আমি একটা বিন্দু তোমাকে দিয়ে দিব, দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলবো। ধরো পি হচ্ছে আমার 3 2 এবং কিউ হচ্ছে আমার ধরো 5 6, ঠিক আছে? এখন আমি চাচ্ছি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? সো আমি একটু দেখি যে তোমরা কে কে আমাকে কমেন্ট করে এই অ্যানসারটি খুব তাড়াতাড়ি দিতে পেরেছো। আচ্ছা, অনেকেই আমাকে জানাচ্ছ। আচ্ছা, আমাদের সাথে আছে সামিয়া আফরিন, আচ্ছা আছে আরিফ, ওকে। আচ্ছা, তোমরা কেউ কিন্তু এখন আসলে অ্যানসারটি আমাকে দিতে পারোনি, তাই না? আচ্ছা, তাহলে আমি চাচ্ছি কি, যেহেতু কেউ দিতে পারোনি, আমি চাচ্ছি প্রবলেমটা সলভ করে দিতে, ঠিক আছে? সো আমি সলভ করে দেই, খুবই সিম্পল, তাই না? আচ্ছা, আমি যদি পি কিউ এর দূরত্ব বের করতে চাই, পি কিউ সমান সূত্র অনুযায়ী লিখতে পারি কি বলতো? রুট ওভার তাদের ভুজদ্বয়ের অন্তরের স্কয়ার। দ্যাট মিন্স আমি যেহেতু পি কিউ লাস্টের দিকে নিচ্ছি, এটা যদি আমার x1, এটা y1, এটা x2, এটা y2, তাই না? আচ্ছা, আমি কি করব? এদের ভুজদ্বয়ের অন্তর করব। এখন x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, এই সূত্র আমরা জানি। তো এই অনুযায়ী আমি যদি এই বিন্দুগুলোকে বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি দেখো তো? x2 হচ্ছে কত আমার 5 মাইনাস x1 হচ্ছে 3 হোল স্কয়ার
প্লাস y2 হচ্ছে কত 6 মাইনাস y1 হচ্ছে আসলে 2, তাই না? আচ্ছা, সিম্পল ক্যালকুলেশন। এখানে পাচ্ছি কত 2 স্কয়ার প্লাস এখানে পাচ্ছি 4 স্কয়ার। দেখো 2 কে যদি স্কয়ার করো তুমি 4 পাও, 4 কে যদি স্কয়ার করো 16 পাও। সো আলটিমেটলি এখানে আমি কত পাচ্ছি 20 পাচ্ছি, তাই না? আচ্ছা, 20 কে যদি একটু ভেঙে লিখি, লিখতে পারি 4 ইনটু 5। এখন 4 কে তুমি যদি রুট করো কি পাও 2 পাও, আর 5 কে যদি তুমি রুট করো রুট 5 পাও। সো আমি কি বলতে পারছি, আমি বলতে পারছি যে দুটো বিন্দু দেওয়া ছিল পি কিউ, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার এত একক। খুব সোজা, তাই না? আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা অনেকেই হয়তো জানো না যে এখন লাইভ ক্লাসটা হচ্ছে, বা কেউ হয়তো একটু পড়াশোনার কারণে বিজি, কেউ তো জানো না যে আসলে আমাদের এই লাইভ ক্লাসটা হচ্ছে। তোমরা কিন্তু খুব সহজে আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইট থেকে এই লাইভ ক্লাসটি আবার দেখতে পারো। আচ্ছা, তো এটা ছিল আমার দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব রিলেটেড। এখন আমি চাচ্ছি দুইটা বিন্দুর মধ্যবিন্দু রিলেটেড আরো কিছু ম্যাথ সলভ করতে, কারণ প্রথমে একটু ওয়ার্ম আপ করি, তাই না বলো? এরপরে আমরা একটু টাফ দিকে যাই, সেটা বেটার না? আচ্ছা, ওকে। সো আমরা চাচ্ছি একটা দেখতে, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। আচ্ছা, একটু ভালো করে লক্ষ্য করো তো প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে বলা আছে পি একটা বিন্দু x, y, এই বিন্দু থেকে y অক্ষের দূরত্ব এবং q 3,2 বিন্দু দূরত্ব আসলে সমান। তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে এটা। তুমি কি করবে, এই যে তুমি জানো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করতে হয়, সেটা দ্বারা কিন্তু তুমি এটা খুব সহজে বের করতে পারো। আচ্ছা, তো আসো আমরা একটু ম্যাথটা সলভ করি। খেয়াল করো, x অক্ষ x প্রাইম ও y y প্রাইম, তাই না? খুব সিম্পল। আচ্ছা, পি এক্স ও একটা বিন্দু ধরলাম, পি এক্স ওই বিন্দুটা হচ্ছে মানে এখানে পি এক্স কমা ওয়াই, এটা এক্স অক্ষ বরাবর এক্স অংশ গিয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই অংশ গিয়েছে। এই বিন্দু থেকে বলা হচ্ছে তোমার ওয়াই অক্ষ কোনটা, এটা না? আচ্ছা, ওয়াই অক্ষের দূরত্ব, এটা ওয়াই অক্ষের দূরত্ব, এই দূরত্বটা এবং q3,2, দ্যাট মিন্স আমি ধরলাম 1 2 3 1 2, এটা হচ্ছে আমার সেই কিউ বিন্দু q3,2। প্রশ্নে বলা আছে যে এটা ধরো দিলাম হচ্ছে আর, প্রশ্নে বলা আছে এই পি আর সমান হচ্ছে পি কিউ। খেয়াল করো তো, তোমার এই পি বিন্দু থেকে তুমি যদি ওয়াই অক্ষের কথা চিন্তা করো, এটা দূরত্বটা আসলে কতটুকু, এটা কিন্তু তুমি এখানে অলরেডি জানো, সেটা কত এক্স। অর্থাৎ পি থেকে ওয়াই অক্ষের দূরত্ব যেটা আছে সেটা কত এক্স। সো আমি দূরত্বের যে সূত্র জানি সেই সূত্র অনুযায়ী লিখতে পারি হচ্ছে, খেয়াল করো, পি আর সমান সমান হচ্ছে পি কিউ। খুব সিম্পল। আচ্ছা, পি আর সমান সমান কত আমি বলতে পারি এক্স, কারণ এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের দূরত্ব, পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে কোনটা এক্স, কারণ এটা এক্স অক্ষ পরিমাণ গিয়েছে, তাই না? এক্স পরিমাণ। আচ্ছা, পি আর হচ্ছে কত আমি লিখতে পারি, এটা আমি জানি এক্স সমান সমান হচ্ছে আমার পি কিউ। আচ্ছা, পি থেকে কিউ এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে বলো তো? আমি জানি রুট ওভার তাদের ভুজ দ্বয়ের অন্তরের স্কয়ারের সাথে আমি তাদের কোটি দ্বয়ের অন্তরের স্কয়ার করে যোগ করে দিব, তাহলে আমি পেয়ে যাব পি কিউ। ওকে, আচ্ছা, তাহলে কি লিখতে পারি, এক্স মাইনাস 3 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কয়ার। খুব সিম্পল। এবার দেখো এখানে তোমার কি রুট ওভার আছে না, এখানে আছে হচ্ছে এক্স। এখন তুমি চাচ্ছ কি রুটটাকে উঠে ফেলবা, কারণ তোমাকে এখানে এইটা প্রমাণ করতে বলা হয়েছে। সো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে উভয় পক্ষকে যদি বর্গ করে দেই, তাহলে হয় যে এক্স স্কয়ার, এটার রুট চলে যায়, থাকে হচ্ছে এক্স মাইনাস 3 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কয়ার। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে তোমরা যদি কেউ আমাদের এই লাইভ ক্লাসটা মিস করে থাকো, তাহলে তোমরা কিন্তু এর পরে লাইভ ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরেও খুব সহজে কিন্তু আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইট থেকে এই ভিডিওটা দেখতে পারো। সো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাচ্ছি যে কোন অপশনে গেলে তুমি মূলত আমাদের এই ক্লাসটিতে জয়েন করতে পারবে এবং দেখতে পারবে। তোমরা খেয়াল করো,
এখানে এই যে লাইভ ক্লাস অপশনটি রয়েছে, আশা করছি তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই লাইভ ক্লাস অপশনে যে তোমরা যদি এই উচ্চতর গণিত লিখে সার্চ দাও, অটোমেটিক্যালি কিন্তু তোমরা আমাদের এই অধ্যায়ের লাইভ ক্লাসটি পেয়ে যাবে। সো আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। এবার আসো আমরা একটু ম্যাথে ফিরে যাই। সো আমাকে বলা হয়েছে এটা প্রমাণ করার জন্য। সো আমি কি করব, জাস্ট সমীকরণটা সমাধান করি। এক্স স্কোয়ার, এটাকে যদি তুমি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে করো তাহলে কি লিখতে পারো, এক্স স্কোয়ার মাইনাস 2a হচ্ছে এটা, b হচ্ছে এটা, দ্যাট মিন্স a b প্লাস বি স্কোয়ার, দ্যাট মিন্স 3 হোল স্কোয়ার, প্লাস তুমি এখানে আবার কি করতে পারো y স্কোয়ার মাইনাস 2y প্লাস 2 এর স্কোয়ার করলে কত হয়, 4 হয়, এটা আমরা জানি, খুব সিম্পল। সো দেখো এখানেও এক্স স্কোয়ার রয়েছে, এখানেও এক্স স্কোয়ার রয়েছে, সো বোথ সাইড থেকে কিটা আসলে ক্যান্সেল হয়ে যায়। এবার আমি যদি এগুলোকে একটু সাজিয়ে লিখতে পারি y স্কয়ার মাইনাস 2y প্লাস 4, এটা এখানে আছে, এখানে কত আছে বলতো, এখানে আছে মাইনাস 6x, এখানে আছে হচ্ছে 9 ইজ ইকুয়াল টু 0। একটু খেয়াল করো তো, এই যে সমীকরণটা ছিল, আচ্ছা এখানে দেখো 2 ইন্টু এবি হবে, দ্যাট মিন্স এখানে 4y হবে, এখানে একটু ভুল আছে, তুমি যে সূত্র অনুযায়ী যদি বসাও তাহলে কিন্তু এখানে 4y পেয়ে যাচ্ছ। আচ্ছা দেখো তুমি যদি একটু ক্যালকুলেশন করো, এটা যদি সাজিয়ে লিখতে পারো y স্কয়ার মাইনাস, প্রশ্নে কি বলা আছে, মাইনাস 4y মাইনাস 6x, এখানে আমার অলরেডি চলে এসেছে মাইনাস 6x, এবং 9 এবং 4 কে যদি তুমি যোগ করো কত পাবা, 13 পাবা। সো দেখো আমরা কিন্তু খুব সহজে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দিয়ে এই ম্যাথটাকে সলভ করে ফেললাম। অর্থাৎ আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, আমি কিন্তু সেটা প্রমাণ করেছি, তাই না? খুব সহজ এটা। আচ্ছা এরপর আমরা পরবর্তী আরেকটা ম্যাথ দেখব। আচ্ছা দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব রিলেটেড আরো কিছু ম্যাথ রয়েছে, আশা করছি তোমরা সেগুলো খুব ভালোভাবে সহজে সলভ করতে পারবে। তো আমরা নেক্সট যে ম্যাথটা তোমাদের জন্য রয়েছে সেটা একটু খেয়াল করি। আচ্ছা সেটা হচ্ছে, আচ্ছা তোমাদের জন্য আরেকটা কোশ্চেন হচ্ছে এটা, দেখো তো কি বলা আছে, দেখাও যে এই বিন্দু, এই তিনটা বিন্দু দিয়ে আসলে কোনো ত্রিভুজ গঠন করা সম্ভব হয় না। তো এখন আমরা এটা করে দেখি, তাই না? ফার্স্টে কি করব, আমরা তো গ্রাফ পেপার দেওয়া থাকবে, তাই না? তো আমরা গ্রাফ পেপারে এই বিন্দুগুলোকে বসিয়ে দেখবো যে আসলে ব্যাপারটা কি ঘটে। সো এটা হচ্ছে আমার সেই অক্ষ বা কোঅর্ডিনেট সিস্টেম y y প্রাইম। আচ্ছা ফার্স্ট কোন বিন্দু দেওয়া আছে, বলা হচ্ছে -3 তাই না? সো ভুজ হচ্ছে মাইনাস, দ্যাট মিন্স এক্স অক্ষের বাম দিকে আমি ঋণাত্মক মান পাবো, ধরলাম 1 2 3, এটা হচ্ছে আমার -3। এরপর বলা হয়েছে আবার -3, দ্যাট মিন্স তুমি কোটিতে হচ্ছে কি ঋণাত্মক দিকে যাচ্ছ, তার মানে কি 1 2 3 এই পর্যন্ত আসছো। এই বিন্দুটা ধরলাম হচ্ছে এ, হচ্ছে কত -3 3 বলা আছে। এরপরে বলা হচ্ছে 0,0, দ্যাট মিন্স এটা কিন্তু তোমার মূল বিন্দু বা অরিজিন। সো এটা হচ্ছে আমার এই পয়েন্টটা, ধরলাম এটা মূল বিন্দু দেওয়াই আছে 0,0 পয়েন্ট। আচ্ছা এর পরের যে বিন্দুটা বলা আছে সেটা কি 3,3। আচ্ছা সো 3,3 তে যদি আমরা যাই, 3,3 কিভাবে দিতে পারি, 1 2 3, উপরে 1 2 3, এটা হচ্ছে কি আমরা ধরো বি 3,3। আচ্ছা এতক্ষণ তো অনেক ম্যাথ করলাম, তাই না? এবার একটু তোমাদের কমেন্ট গুলো পড়ি যে আসলে যতটুকু বুঝালাম তোমরা সেগুলো বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে? আচ্ছা অনেকেই বলছে, আচ্ছা ঠিক আছে স্লো করতে হবে। দেন আচ্ছা সামিয়া আফরিন আছে চিটাগাং থেকে, তারপর হচ্ছে অনেকে আসলে আমাদের সাথে আছে, তো সবাই আমাকে বলছে একটু স্লো যেতে, আমি একটু স্লো যাই, তাই না? আচ্ছা সেটা হচ্ছে, তো আমরা কিন্তু তিনটা বিন্দু গ্রাফ কাগজে বসিয়েছি, তাই না? তুমি যদি একটু যোগ করো, বিন্দু তিনটাকে যদি আমি যোগ করি তাহলে কি পাই দেখো তো, একটা সরলরেখা পেলাম, তাই না? তোমাকে এটাই বলা হয়েছে, আমি কিন্তু গ্রাফে প্রতিস্থাপন করে বুঝলাম যে এটা আসলে একটা সরলরেখা হচ্ছে, এটা দ্বারা আসলে ত্রিভুজ গঠন করা সম্ভব হচ্ছে না। তো আমরা চাচ্ছি এটা আসলে প্রমাণ করব হচ্ছে আমরা স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে।
কিভাবে সেটা করতে পারি দেখো তো। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, ধরো এটা একটা ত্রিভুজ, তাই না? এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। আমরা জানি যদি ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, এটা আমরা জানি, তাই না? আচ্ছা, তো আমরা জানি হচ্ছে এ বি প্লাস বি সি ইজ গ্রেটার দেন এ বি প্লাস বিসি যদি করো তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ধর্ম। তো দেখো, যেহেতু দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা জানি, এই দূরত্ব দিয়ে আমরা আসলে এই প্রবলেমটা সলভ করতে চাচ্ছি। আমরা যদি দেখি যে এই যে তিনটা বিন্দু রয়েছে, এই তিনটা বিন্দু দ্বারা আসলে এই যে কথাটা রয়েছে, অর্থাৎ এ বি প্লাস বিসি ইজ গ্রেটার দেন এসি যদি না হয় অথবা যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই যে তিনটা বিন্দু রয়েছে, এই তিনটা বিন্দু দ্বারা আসলে ত্রিভুজ গঠন করা সম্ভব হবে না। আচ্ছা, তাহলে সেটা যদি আমরা করি, খেয়াল করো, প্রথমে আমি চাচ্ছি এতটুকু না, এতটুকু। সো আমি চাচ্ছি এ থেকে ও বিন্দুর দূরত্ব বের করতে। খুব সোজা, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র ব্যবহার করব। √-3, এটার ভুজ হচ্ছে এটা, -0 হোল স্কয়ার প্লাস -3 -0 হোল স্কয়ার। তুমি যদি এটা করো এখান থেকে কত পাচ্ছি বলো তো? এখানে পাচ্ছি 9 প্লাস 9। তুমি যদি এটা করো এটা হয় হচ্ছে 18 হয়। 18 কে যদি এখন আমরা তুই করি, এটা লিখতে পারি না, 9 দুগুণে 18। তো এখন তুমি যদি 2 কে রুট করো কি পাও? √2 পাও। আর 9 কে যদি রুট করো কি পাও? 3 পাও। সো সিম্পল। অর্থাৎ আমি এ ওর ভ্যালু কত পেলাম? 3√2। আচ্ছা, এবার আমার কাজ হচ্ছে ও বি এরটা বের করা। সো আমি আসলে ও বি এরটা বের করি। এখানে আমি করছি সেটা ও বি এর দূরত্ব কি হবে বলো তো? 0 - 3 হোল স্কয়ার প্লাস 0 - 3 হোল স্কয়ার। সো আলটিমেটলি এখান থেকেও কি আমি সেম এরকম ভ্যালু পাচ্ছি না? আমি 18 পাচ্ছি। সো এটাকে আলটিমেটলি কি লেখা যায় বলতো? 3√2 লেখা যায়। আমি কিন্তু দুইটা পার্টের অ্যান্সার বের করে ফেলেছি। এবার আমার মেইন যে টার্গেটটা সেটা হচ্ছে আমি যদি এ থেকে বি এর দূরত্বটা বের করি, সেটা যদি করি কত আসে দেখি তো। তুমি যদি এ থেকে বি এর দূরত্ব বের করো, এ থেকে বি, কি করব? ভুজের পরিবর্তন জাস্ট, তাই না? দ্যাট মিন্স -3 থেকে এটা বাদ যাবে। দ্যাট মিন্স -3 হোল স্কয়ার প্লাস -3 তাই না? -3 হোল স্কয়ার। সো এখান থেকে আমরা আসলে আলটিমেটলি কি পাচ্ছি? আমরা পাচ্ছি ভিতরে 6 এর স্কয়ার করলে কত হয়? 36। সো 36 প্লাস 36 আলটিমেটলি কত পাই বলতো? 72 পাই। এটাকে লেখা যায় হচ্ছে 2 × 20 36। এখন তুমি যদি 36 এর রুট করো 6 পাবা, এবং 2 কে যদি রুট করো তাহলে 2√2 থাকবে, এবং এখানে পাচ্ছি কত? 6√2। তাহলে খেয়াল করো কি পেলাম আমরা আসলে? আমরা পাচ্ছি এই যে এ ও প্লাস ও বি সমান সমান হচ্ছে কোনটা? আমার এ বি। কারণ কি? তুমি যদি একটু লেখো এটাকে এভাবে সাজিয়ে, যে এ ও প্লাস ও বি সমান সমান এ ওর ভ্যালু হচ্ছে 3√2 প্লাস ও বি এর ভ্যালু হচ্ছে কত? 3√2। এটা সমান সমান কত? আলটিমেটলি 6√2। এই 6√2 আসলে কার ভ্যালু? 6√2 হচ্ছে এ বি এর ভ্যালু। সো এটা হচ্ছে এ বি। তাহলে খেয়াল করো তো, আমরা যেটা জেনেছিলাম যে ত্রিভুজ গঠনের ক্ষেত্রে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো তো, এই ক্ষেত্রে সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতেই পারছি যে এই যে তিনটা বিন্দু দেওয়া আছে, এই তিনটা বিন্দু দ্বারা আসলে কোনো ত্রিভুজ গঠন করা সম্ভব হবে না। খুব সিম্পল। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী ম্যাথে। আশা করছি তোমরা এই পর্যন্ত হয়তো অনেকে বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে কার কোথায় আসলে প্রবলেম রয়েছে, আমি সেগুলো সলভ করার চেষ্টা করব। আচ্ছা, আসলে এবার একটু কিছু কমেন্ট পড়ে নেই, তাই না? অনেকক্ষণ ধরেই তো পড়াশোনা করলাম, এবার কিছু কমেন্ট পড়ে নিই আমরা। আচ্ছা, তোমরা, আচ্ছা, আবু আসলাম বাপ্পি বলছে ঠিক আছে। দেন আচ্ছা, তোমরা মেহেদি রাকি বলছে ঢাকা থেকে। এরপরে হচ্ছে
আচ্ছা, সাইফুজ্জামান নাবিল সঠিক উত্তর দিয়েছো। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা ছিল তুমি আসলে সঠিক উত্তর দিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তুমি আমাদের শেষ পর্যন্ত এই ক্লাসটি করবে। আচ্ছা, একটা কথা, তোমরা এখনো যারা এই লাইভ ক্লাসে শেয়ার করোনি তারা কিন্তু নিজেদের প্রোফাইল থেকে আমাদের লাইভ ক্লাসে শেয়ার করে দাও, যাতে করে তোমার যে সকল ফ্রেন্ড আসলে জানে না যে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে লাইভ ক্লাস হচ্ছে তারা আসলে জয়েন করতে পারে। সো যেটা বলছিলাম, দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব রিলেটেড আর একটা ম্যাথ করব আমরা, খুবই সিম্পল। এটা হচ্ছে জাস্ট ওয়ার্ম আপ সেশন, মানে হচ্ছে আমরা একটু দেখতে চাই যে আসলে আমরা কতটুকু পারি, তাই না? আচ্ছা, বলা হচ্ছে মূল বিন্দু থেকে, প্রথমে আমি একটু স্থানাঙ্কটা আঁকি, মানে অক্ষটা আঁকি, এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম, তাই না? বলা হচ্ছে আমি এটা হচ্ছে মূল বিন্দু 0,0, বলা হচ্ছে যে মূল বিন্দু থেকে -5,5 ও 5, বিন্দু দেয় সমদূরবর্তী, মানে সমান দূরত্ব অবস্থান করছে। এখন একটা চালাকি দেখো, তোমাকে জানতে চাওয়া হয়েছে কে এর মান। এখন আমরা এটা কিভাবে বের করব? ওই যে সেম যে সূত্রটা আমরা শিখেছি দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্বের সূত্র দিয়ে কিন্তু আসলে আমরা এই ম্যাথটা খুব সহজেই সলভ করতে পারি। আসলে আমরা সলভ করি। আচ্ছা, তোমরা যারা অলরেডি পারো এই ম্যাথটা, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অ্যান্সারটা জানিয়ে দিতে পারো, তখন দেখা যাবে যে কে কে সঠিক অ্যান্সার দিতে পেরেছে, ঠিক আছে? আচ্ছা, তো আসো -5,5 বিন্দুটা কোথায় আসলে? আমরা যদি বাম দিকে যাই, -5 পরিমাণ যদি যাই, 1 2 3 4 5, এটা হচ্ছে আমার 5, ঠিক আছে? এরপরে কোন দিকে যাচ্ছে? কোটির পজিটিভ দিকে যাচ্ছে, দ্যাট মিন্স উপরে 1 2 3 4 5, ধরলাম এটা হচ্ছে আমার -5,5 যে বিন্দুটা, এটা, ঠিক আছে? তো এরপরে আমার আরেকটা বিন্দু কত বলা আছে? 5, তাই না? আচ্ছা, এটা কোন দিকে যাবে? ভুজের পজিটিভ দিকে, দ্যাট মিন্স এদিকে যদি আমি 5 একক যাই, এখন কে এর ভ্যালু কিন্তু তোমাকে বলা নাই, তাই না? এখন এই কে এর মানটা আসলে পজিটিভ দিকেও হতে পারে, নেগেটিভ দিকেও হতে পারে। সো এখন আমরা এটা কিভাবে বের করব? ওই যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের যে সূত্র সেটা। সো আমরা ধরে নিচ্ছি যে বিন্দুটা হচ্ছে এই জায়গাতে 5, এটাকে ধরলাম ধরো পি বিন্দু, এটা হচ্ছে আমার কিউ বিন্দু। এখন প্রশ্নে বলা আছে যে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আসলে সমান, কোথা থেকে? মূল বিন্দু থেকে। দ্যাট মিন্স এই যে মূল বিন্দু, এটা তোমাকে বলা আছে, তাই না? আচ্ছা, তো আমাকে যেগুলো বলা আছে সেগুলোতে যদি একটু কাজ চালাই, অর্থাৎ বলা আছে ও কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ও পি। তুমি এখানে ও কিউ এর জায়গায় কি লিখতে পারো? ওই যে দূরত্ব নির্ণয়ের যে সূত্র, √0 দেখো এখানে কিন্তু মাইনাস রয়েছে, তাই না? আর এখানে সূত্রে একটা মাইনাস, দ্যাট মিন্স মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। +5 হোল স্কয়ার, প্লাস হচ্ছে কোটি থেকে কোটির পরিবর্তন, 0 - 5 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু OP, দ্যাট মিন্স ও থেকে পি। সেম ভাবে যদি আমি করি 0 - 5 হোল স্কয়ার প্লাস হচ্ছে 0 - k হোল স্কয়ার, তাই না? আচ্ছা, এবার আমরা কি করব? নরমাল ক্যালকুলেশন, এখানে বা লিখতে পারো, বা 5 এর স্কয়ার করলে কত হয়? 25, 25 + 25, ঠিক না? √, এটার কত? 25 + k স্কয়ার। আমি জানি যে তোমরা এগুলো আসলে পারো, কারণ এগুলো খুব সহজ, তাই না? বাট তারপরও একটু যাদের বুঝতে সমস্যা তাদের জন্য আসলে এটা দেখিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে তারাও এই ম্যাথগুলো খুব সহজে সলভ করতে পারে। আচ্ছা, সো এখানে আমি যদি ক্যালকুলেশন করি কত পাচ্ছি? 2 × 25, এখানে পাচ্ছি হচ্ছে 25 + k স্কয়ার। খেয়াল করো এখানে কত? 50, √50, এখানে হচ্ছে, দেখো বোথ সাইডে কিন্তু আসলে আমার √ওভার রয়েছে, তাই না? এখন বোথ সাইডে √ওভার থাকলে আমি কিভাবে এটাকে উঠাতে পারবো? উভয় পক্ষকে সিম্পলি বর্গ করে দিব, তাহলে তো আমি পেয়ে যাব, তাই না? আচ্ছা, সেটা যদি আমি করি এইখান থেকে, অর্থাৎ উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে পাচ্ছি 50 ইজ ইকুয়াল টু 25 + k স্কয়ার, বা লিখতে পারছি k স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 50 - 25, এটা সমান সমান লেখা যায় 25। খেয়াল করো তাহলে k সমান সমান আমি কি বলতে পারছি? প্লাস মাইনাস
√25। এখন 25 কে যদি তুমি রুট করো কি পাও? 5 পাও। সুতরাং আমি বলতে পারি কে এর মান হচ্ছে +-5। অর্থাৎ এখানে কিন্তু ফিক্স করে দেওয়া হয়নি, তাই না? কে এর মান পজিটিভ দিকেও হতে পারে, নেগেটিভ দিকেও হতে পারে। তাহলে খুব সিম্পল ভাবে একটু খেয়াল করো তো, দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দিয়ে কিন্তু আমরা আসলে এই টাইপের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো খুব সহজেই সলভ করতে পারি। আচ্ছা, এরই সাথে আমরা শেষ করলাম প্রথম যে চ্যাপ্টারটা, দ্যাট মিনস 11.1। এরপরে আমরা দেখবো হচ্ছে 11.2। আচ্ছা, তোমরা যারা এখনো আমাদের লাইভ ক্লাসে শেয়ার করোনি তারা কিন্তু শেয়ার করে দাও, যাতে করে যেই সকল ফ্রেন্ডরা আসলে জানে না যে লাইভ ক্লাস হচ্ছে তারা আসলে জানতে পারে যে স্থানাঙ্ক জ্যামিতির উপর আসলে লাইভ ক্লাস নেওয়া হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড, দ্যাট মিনস 11.2 নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় দুইটা রকমের সূত্র। একটা হচ্ছে তুমি কি দিয়ে করতে পারো? অর্ধ পরিসীমা দিয়ে করতে পারো, অর্ধ পরিসীমা বা এস দ্বারা করতে পারো। আরেকটা করতে পারো হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে, খেয়াল করো যদি অর্ধ পরিসীমা দিয়ে করি ম্যাথটা অনেক লেন্দি হয়ে যায়। তো আমরা চাচ্ছি কি একটু সিম্পল, যেহেতু স্থানাঙ্ক জ্যামিতি পড়ছি তো একটু সিম্পল ওয়েতে আমরা শিখি। সো এই ক্ষেত্রে আমরা স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে এটা বোঝার চেষ্টা করব। সো আমি জানি যে তোমরা সূত্রগুলো জানো, জাস্ট কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে অর্থাৎ ম্যাথ প্রবলেম দিয়ে আমরা আসলে বোঝানোর চেষ্টা করব ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি। সো আমার এখানে বলে দেওয়া আছে তিনটা বিন্দু, তাই না? 2, 3, 5, 6, -1, 4। তো আমি ফার্স্টে যদি এটাকে প্লট করি, গ্রাফে বসাই x প্রাইম y, y প্রাইম ও। ফার্স্টে বলা হচ্ছে কত? 2, 3। ধরো এটা হচ্ছে 1, 2, 3, এটা হচ্ছে তোমার a বিন্দুটা 2, 3। আরেকটা কত বলা হচ্ছে? 5, 6। ধরো এই বিন্দুটা হচ্ছে এখানে এবং এখানে, এটা হচ্ছে কত? b 5, 6। আরেকটা হচ্ছে কত? -1, 4। দ্যাট মিনস এটা কোন দিকে যাবে? এদিকে যাবে, -1 যে 4। সি হচ্ছে -1, 4। এখন এই যে তিনটা বিন্দু আমি পেলাম, এই তিনটা বিন্দু দ্বারা একটা ত্রিভুজ গঠন করা সম্ভব না? গঠন করা সম্ভব। এবার আমি চাচ্ছি এটার ক্ষেত্রফল কিভাবে বের করব। খুবই সোজা, জাস্ট একটু মনোযোগ দিয়ে খেয়াল করো কিভাবে আমরা করতে পারি। আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি খুব ইজিলি কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রফলও বের করতে পারবো। সো আসলে যদি করি হাফ মডুলাসটা দেওয়া হচ্ছে এই কারণে যে ক্ষেত্রফলের মান কখনো নেগেটিভ হয় না, তাই যদি ভিতরে কোনো নেগেটিভ মান আসে সেটা যেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, যার কারণে মডুলাস বারটা দেওয়া হয়। আচ্ছা, প্রথমে দেখো এ বিন্দু না, এ বিন্দু তুমি বসাবে, উপরের দিকে সব ভুজগুলো বসবে, নিচের দিকে সব কোটি বসবে। সো 2, 3 এ বিন্দুর জন্য কিন্তু এটা শেষ। এবার আসো বি বিন্দুর জন্য, বি বিন্দুর জন্য কত? 5, 6। সি বিন্দুর জন্য কত? -1, 4। এবার একটা ট্রিক্স, এটা হচ্ছে সূত্র, সেটা হচ্ছে ফার্স্ট যে বিন্দুটা নিয়েছিলে সেটা আবার কি রিপিট হবে। সো যদি রিপিট করি এটা হচ্ছে কি আমার সূত্র হয়ে গেল। এবার আমি কি করব? নরমালি জাস্ট এগুলোকে ক্রস করে গুণ করে দিব। সো আমি যদি সেটা করি হাফ, খেয়াল করো 6 দুগুণে কত? 12 প্লাস 4 5 20 প্লাস মাইনাসে কত হয়ে যাবে? -3। এটা হচ্ছে আমার একটা পার্ট। এরপরে পার্টে হবে কি? এরপরে পার্টে হবে হচ্ছে এইভাবে করে যাবে, এভাবে করে আবার ক্রস গুণ হবে, সেটাকে তুমি একসাথে করে দিবে। সেটা যদি করি মাইনাস থাকবে, সূত্রে মাইনাস, এবং এখানে থাকবে কত? 3 5 15, 6 আর -1 -6 প্লাস 4 দুগুণে 8। দেখো এইভাবে করে তুমি যদি এখন ক্যালকুলেশন করো তুমি কিন্তু খুব সহজে আসলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবে। যেহেতু আমরা এটা রিভিশন ক্লাস নিচ্ছি সো আমি চাচ্ছি না যে এখানে ক্যালকুলেশন করে আসলে সময় নষ্ট করতে, আরো অনেক টপিক রয়েছে যেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। সো আমি আশা করব তোমরা এইভাবে করে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবে। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল যদি এভাবে নির্ণয় করতে পারি তাহলে কি চতুর্ভুজের ক্ষেত্রফলটা এভাবে নির্ণয় করতে পারবো, তাই না? যদি তোমাকে বলা হয় ধরো 4টা বিন্দু দেওয়া আছে একটা চতুর্ভুজ, এটা ঠিক আছে, এটা একটা চতুর্ভুজ এ বি সি ডি। এটার স্থানাঙ্ক ধরো হচ্ছে x y1
x2 y2 x3 y3 x4 y4। এটার ক্ষেত্রফলের ক্ষেত্রে সূত্রটা হবে এরকম, যদি আমি চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করতে চাই, হাফ প্রত্যেকটা বিন্দু আমি আসলে ওভাবে করব, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সময় যেভাবে ইনপুট দিয়েছিলাম এটার ক্ষেত্রেও সেম ভাবে আমি করব। তাহলে আমি লিখতে পারি কি x1 y1, বি বিন্দু x2 y2, সি বিন্দুর জন্য x3 y3 x4 y4। এবং যে সূত্রের ট্রিক্সটা সেটা হচ্ছে ফার্স্ট যে বিন্দুটা নিবা সেটা আবার পরে কি হবে, রিপিট হবে। সো x1 y1। এবার কি আগের মতো ক্রস ক্রস গুণ করে এই সাইডের গুলোকে একসাথে ক্রস গুণ করে যোগ করবে, মাইনাস হবে এই সাইডের গুলোকে ক্রস গুণ করে যোগ করলে যেটা হবে সেটাই হবে মূলত তোমার চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, এরই সাথে আমরা শেষ করলাম কোন অধ্যায়টা বলো তো? এরই সাথে আমরা শেষ করলাম আমাদের যে 11.2 যে অধ্যায়টি ছিল সেটি। আচ্ছা, এরপরে এটা কিন্তু আমাদের ডান, ঠিক আছে। এরপর আমরা দেখবো কোনটা, এরপরে দেখবো হচ্ছে আমরা সরলরেখার ঢাল কিভাবে আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, তার আগে আমি একটু কিছু কমেন্ট পড়ে নিতে চাচ্ছি যে আসলে তোমরা বুঝতে পারছো কিনা ম্যাথ গুলো। আচ্ছা, ইফাত আমিন শিবলি বলছো, আচ্ছা ঠিক আছে। লিমন আহমেদ বলছো, আচ্ছা সবাই আছে। আচ্ছা, সবাই অ্যান্সার দিয়েছো। সেলিম রানা অ্যান্সার 6 হবে। আচ্ছা আচ্ছা, তোমরা অনেকেই আছো, খুব ভালো রেসপন্স করছো, যাক ভালো। তো এবার আমি দেখতে চাচ্ছি সরলরেখার ঢাল কিভাবে আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, প্রথমে আসলে একটু জেনে নিই যে সরলরেখার ঢালটা আসলে কাকে বলে। খেয়াল করো, এটা যদি একটা অক্ষ হয় এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাই না? একটা সরলরেখা ধরলাম আমি, হচ্ছে ধরো এটা হচ্ছে একটা সরলরেখা, এই বিন্দুটা হচ্ছে কত, ধরো x1 y1, এটা ধরো x2 y2, তাই না? এখন আমি জানতে চাচ্ছি এই সরলরেখাটা আসলে ঢাল কত, তাই না? যখন রাস্তার ক্ষেত্রে আমরা চিন্তা করি, আমরা বলি না মামার সামনে ঢাল আছে, রিক্সাটা একটু স্লো চালান, এভাবে আমরা বলি না? তো এই ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই কাজ করে। এটা কিরকম, ঢালটা হচ্ছে যে তুমি এক্স অক্ষ বরাবর কতটুকু হেঁটেছো এবং ওয়াই অক্ষ বরাবর কতটুকু উঠেছো, এই যে ওঠা এবং হাঁটার যে পরিবর্তনের অনুপাতটাই হচ্ছে মূলত ঢাল। তাহলে কি বললাম বলতো, এই বিন্দুটার ক্ষেত্রে এবং এই বিন্দুটার ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে এম, ঢাল এম, এটাকে আমরা স্লোপও বলি, স্লোপও বলা হয়, ইংরেজি টার্ম হচ্ছে এটা। আচ্ছা, আমরা কি বলেছি, কতটুকু উঠেছি তার পরিবর্তন। আমি কিন্তু এই বিন্দুর ক্ষেত্রে কতটুকু উঠেছি, y2 পরিমাণ উঠেছি, তাই না? কোথা থেকে উঠেছি, y1 থেকে উঠেছি, অর্থাৎ পরিবর্তন কত হবে, y2 মাইনাস y1। এবার হচ্ছে আমি কতটুকু হেঁটেছি, মানে এক্স অক্ষ বরাবর কতটুকু হেঁটেছি, সেটা কিরকম, সেটা হচ্ছে কতটুকু গেছি, সর্বোচ্চ x2 পরিমাণ, ছিলাম কোথায়, x1 এ। সো x2 মাইনাস x1। এই যে আমি উঠলাম, উঠা এবং হাঁটা এই দুইটার অনুপাতটাই হচ্ছে আমার ঢাল, ঠিক আছে। এটাকে অন্য আরেক ভাবে বলা যায়, সেটা হচ্ছে এই যে সরলরেখাটা রয়েছে, এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটাকে ধনাত্মক দিক না, অর্থাৎ ধনাত্মক দিকের সাথে যত কোণ উৎপন্ন করছে তার ট্যান অনুপাতটা হচ্ছে আমার ঢাল। অর্থাৎ কি বলা যাচ্ছে, m ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা। আচ্ছা, ট্যান থিটা, তাই না? আবার m সমান সমান কি, এটা না, এটাও আমরা জানি। সো আমরা একবার এটাকে কি লিখতে পারছি, x2 মাইনাস x1। এটা হচ্ছে কি আমার ঢাল নির্ণয়ের সূত্র। এখন একটু খেয়াল করো, যদি তোমাকে দুটো বিন্দু দেওয়া থাকে, দুটো বিন্দুর পরিবর্তন থেকে কিন্তু তুমি কি ওই সরলরেখার ঢালটা বের করতে পারবে। আবার তোমাকে যদি বলা হয় যে কোন একটা সরলরেখা তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তখন কি তুমি থিটার সাথে ক্যালকুলেশন করে কি এই ঢালটা বের করতে পারবে না? পারবে। আচ্ছা, এবার একটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে ঢালের মানটা কিভাবে আসলে পরিবর্তিত হয়। তোমাদের এমসিকিউতে যে টাইপের কোয়েশ্চেন হবে, সেখানে বলা হবে হয়তো যে এম এর মান কখন 1 হচ্ছে বা এম এর মান কখন 0 হচ্ছে,
এম এর মান কখন অসংজ্ঞায়িত হচ্ছে, অর্থাৎ ঢালের মান কখন অসংজ্ঞায়িত হচ্ছে। আসলে আমরা এই কয়টা কেস একটু দেখি। খেয়াল রাখবে যখন তুমি ঢালের মানটা পজিটিভ পাবে, অথবা এইভাবে বলা যায় যে যখন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো একটা সরলরেখা সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে, সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ, বা এটাকে যদি আমরা এভাবে ডিনোট করি যে থিটা লেস দেন 90 ডিগ্রি যদি হয়, তখন আমরা ঢালের মানটা কি পাই? তখন আমরা ঢালের মানটা আসলে পজিটিভ পাই, পজিটিভ পাই। এরপরে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু তোমাদের এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর আসো, যদি স্থূল কোণ হয়, স্থূল কোণ মানে কি? মানে হচ্ছে থিটাটা তোমার কি হবে? লেস দেন 180 ডিগ্রি হবে এবং 90 ডিগ্রি থেকে আসলে কি বড় হবে, এরকম হবে, তাই না? 180 ডিগ্রি থেকে ছোট কিন্তু 90 ডিগ্রি থেকে বড়। সো এরকম হলে এম এর মানটা কি হয়ে যাবে? আসলে নেগেটিভ হবে। এরপর আসো, যদি তোমার থিটাটা আসলে 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রিটা কিরকম হতে পারে? 0 ডিগ্রিটা হতে পারে হচ্ছে, ধরো এখানে দুটো বিন্দু, 0 ডিগ্রি কখন হবে? যখন ওদের কোটিটা সেম হবে। ধরো একটা বিন্দু নিলাম আমি হচ্ছে এ হচ্ছে 2 3, বি নিলাম হচ্ছে 4,3। এখন এই যে দুইটা বিন্দুগামী সরলরেখাটা যদি আমি করি তাহলে কি পাই দেখো তো, 2 3, এটা যদি থাকে এটা এ 2 3, এটা হচ্ছে 4 3, এখানে 4 যে, বি হচ্ছে 4,3। এখন আমরা যদি এই সরলরেখাটার ঢাল বের করতে চাই তাহলে ঢালের সূত্র অনুযায়ী কি জানি? যদি দুইটা বিন্দু দেওয়া থাকে আমরা জানি যে তাদের কোটিদ্বয়ের যে পরিবর্তন, অর্থাৎ y2 minus y1 divided by x2 minus x1। আচ্ছা, y2 এখানে এটা হচ্ছে x1, এটা x, এটা হচ্ছে y1, এটা x2, এটা হচ্ছে y2। সো আমি এখানে লিখতে পারছি y2 কত? 3, 3 minus y1 কত? 3, x2 হচ্ছে কত? 4, x1 হচ্ছে 2। সো দেখো এই ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আলটিমেটলি 0। অর্থাৎ এম এর মান কখন আসলে 0 হচ্ছে? এম এর মান আসলে তখনই 0 হচ্ছে যখন সরলরেখাটা এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে। এটা কি আমার এক্স অক্ষ না? এক্স অক্ষের সমান্তরাল যখন হবে তখনই আসলে মূলত আমার ঢালের মানটা কি হবে? 0 হবে। সো আমি এখানে লিখতে পারি যে থিটা যখন 0 ডিগ্রি হবে তখন এম হবে কি? এম হবে 0। খুব সিম্পল। আচ্ছা, তোমাদের কাছে এবার আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, তোমরা কি আমাকে বলতে পারো যে ঢালের মান কখন আসলে 1 হয়? আচ্ছা একটু ওয়েট করি, তাই না? দেখি যে তোমরা কি কি অ্যান্সার দাও যে ঢালের মান অর্থাৎ এম এর মান আসলে কখন 1 হয়। একটু দেখি তোমাদের কমেন্ট গুলো পড়ি। আচ্ছা, 0 হবে, হ্যাঁ ঠিক কথা বলেছো। সেলিম রানা বলেছে 0 হবে, 0 ছিল। তারপর অনেকেই বলেছো যে, আচ্ছা তোমরা সবাই কিন্তু এখনো অ্যান্সার দিচ্ছ। আচ্ছা হ্যাঁ, ফাতেমা বেগম সঠিক অ্যান্সারটি দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি বলেছো যে থিটার মান যদি 45 ডিগ্রি হয় তখনই কিন্তু আসলে ঢালের মান আসলে 1 হয়। তো আসলে একটু দেখে নিই, যারা জানে না তাদের জন্য একটু জিনিসটা দেখি। আমরা কি জানি m ইজ ইকুয়াল টু কি tan থিটা না? আচ্ছা আমি বলেছি ঢালের মান কত হবে? 1 হবে, তাই না? সো আমি এটা কিভাবে লিখতে পারি? tan থিটা ইজ ইকুয়াল টু m। আমি বলেছি m এর মান কত হবে? 1 হবে, অর্থাৎ tan থিটা ইজ ইকুয়াল টু কি 1। এখন আমি থিটার সমান সমান কি বলতে পারি বলতো? tan ইনভার্স 1। এখন দেখো tan কত ডিগ্রি মান আসলে 1? tan 45 ডিগ্রি মান আসলে 1 হয়। সো এই ক্ষেত্রে দেখো আমি যদি এইখানে লিখি, এখানে লিখলে পাচ্ছি থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স tan 45 ডিগ্রি, অর্থাৎ tan ইনভার্স এবং tan কাটাকাটি হয়ে আলটিমেটলি কত থাকছে? 45 ডিগ্রি। সো আমি বলতে পারছি যে যখন আমার থিটাটা 45 ডিগ্রি হবে তখন আমার এম কত হচ্ছে? তখন আমার এম হচ্ছে 1। ফাতেমা বেগম তুমি সঠিক অ্যান্সার দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এরপরে আরেকটা কেস আমরা দেখি, সেটা হচ্ছে যদি তোমাকে বলা হয় যে থিটা যদি 90 ডিগ্রি হয় তখন ঢালের মান কত হবে? আচ্ছা থিটা যদি 90 ডিগ্রি হয়
ধরো আরেকটা বিন্দু আমরা নিই, এটা ছিল একটা বিন্দুর জন্য। আরেকটা বিন্দু যদি আমরা আরো দুইটা বিন্দু নিয়ে যদি কাজ করি, ধরো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা জানি আমরা না, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে একটা বিন্দু ধরো হচ্ছে 2 3, বি হচ্ছে 2 4, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে ঢালটা থাকবে সেটা আমি জানতে চাচ্ছি, তাই না? আচ্ছা, সো 2 3 জন্য এটা হচ্ছে ধরো এখানে এ 2, এটাকে যদি আমি একটু সুন্দর করে দিই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে এ 2,3, আরেকবার বলেছে কত 2,4, দ্যাট মিন্স 2 এ যে 4 এ গিয়েছে, বি 2 4। দেখো আমি যদি এই দুটার যোগ করি তাহলে কি এটা ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে যদি এই দুটো বিন্দুকে আমি ঢাল বের করতে চাই, আমি সূত্র কি জানি? আমি জানি m ইজ ইকুয়াল টু হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। সো এই অনুযায়ী যদি বসাই, y2 কত আমার বলো তো? y2 হচ্ছে আমার 4, সো 4 মাইনাস এখানে কত 3, 3 নিচে কত x2, x2 কত 2, x1 ও কি আসলে 2, দ্যাট মিন্স 2 মাইনাস 2, আমরা উপরে পাচ্ছি কত 1 ডিভাইডেড বাই 0। খেয়াল করো, কোনো কিছুকে যদি আমরা 0 দ্বারা ভাগ করি সেটা আসলে কি পাই বলতো? অসংজ্ঞায়িত হয়, তাই না? সো এই ক্ষেত্রে আমরা বলতে পারছি যে m এর মান কখন অসংজ্ঞায়িত হবে? এটা হচ্ছে অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড, আনডিফাইন্ড, ঠিক আছে? সো আমি বলতে পারছি যে এটা কি আমার লম্ব হয়েছে না? এদের মধ্যবর্তী কোণ কত হয়েছে? এই ক্ষেত্রে থিটা যদি আমি করতে চাই কতটুকু হয়েছে? 90 ডিগ্রি হয়েছে না? সো আমি বলতে পারি যে থিটা যদি আমার 90 ডিগ্রি হয়, থিটা সমান সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এম এর মান কি হয়? আসলে অসংজ্ঞায়িত হয়। খুবই সোজা, তাই না বলো? আচ্ছা, এই যে আমি তোমাদেরকে 5টা পয়েন্ট নোট আউট করে দিলাম, এগুলো মূলত তোমাদের যে এমসিকিউ কোয়েশ্চেন হবে সেগুলোতে আসবে। আশা করি খুব সহজে এই 5টা জিনিস মনে রাখবে এবং পরীক্ষায় খুব ফাটাফাটি একটা অ্যান্সার দিবে। আচ্ছা, সো এরই সাথে আমরা শেষ করলাম সরলরেখার ঢাল নির্ণয়। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সরলরেখার সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আচ্ছা, আমাদের কিন্তু এটা ডান। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কত 11.4 বা সরলরেখার সমীকরণ। খেয়াল করো, তোমাকে যদি বলা হয় এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা আমি জানি যেহেতু এটা স্থানাঙ্ক জ্যামিতি, সো বারবারই আমার এটা আঁকতে হচ্ছে। এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম 0 বা মূল বিন্দু ও। আচ্ছা, খেয়াল করো, যদি তোমাকে আমি এক্স অক্ষের সমীকরণ বলি, এক্স অক্ষের সমীকরণ কিরকম? এক্স অক্ষের সমীকরণ, আমি যে জিনিসগুলো এখন তোমাকে পয়েন্ট আউট করে দিব এগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় তুলে রাখবে, যাতে করে পরীক্ষার আগের রাতে জাস্ট রিভিশন দিলেই তোমরা খুব ইজিলি আসলে মনে করতে পারো যে তোমরা কি ক্লাসটা করেছিলে। আচ্ছা, সো এক্স অক্ষের সমীকরণ বের করব, ওয়াই অক্ষের সমীকরণ আমি বের করব, ওয়াই অক্ষের সমীকরণ বের করব, একটা দুইটা। 3 নাম্বারটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করব, সমান্তরাল সরলরেখার সমীকরণ। আমার এটা আশা থাকবে যে তোমরা আজকের ক্লাসটি করার পর স্থানাঙ্ক জ্যামিতি পরীক্ষার আগ রাত পর্যন্ত হচ্ছে তোমরা এটা নিয়ে এত বেশি বিচলিত হবে না, ঠিক আছে? 4 নাম্বারটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। আচ্ছা, খেয়াল করো, যদি আমি এক্স অক্ষের সমীকরণ বলি, এই ক্ষেত্রে কি কোনো ওয়াই এর মান আছে বা কোটির ভ্যালু কি আছে? নেই। সো এক্স অক্ষের সমীকরণকে আমরা কি বলতে পারি? ওয়াই, আমরা বলতে পারি হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 0। অনুরূপভাবে যদি তোমাকে ওয়াই অক্ষের সমীকরণ বলে, আচ্ছা ওয়াই অক্ষের দিকে কি কোনো এক্স এর ভ্যালু আছে? নেই তো। সো এই ক্ষেত্রে ওয়াই অক্ষের সমীকরণ কি হবে? এক্স ইজ ইকুয়াল টু 0। খুব সিম্পল। আচ্ছা, এবার আসো, যদি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বলি, তার মানে কি হচ্ছে? সমান্তরাল একটা সরলরেখা আমি আঁকলাম, এটা হচ্ছে আমার সমান্তরাল একটা সরলরেখা। আচ্ছা, এই সরলরেখায় কি কোনো মান আছে বলো তো? এক্স এর কি কোনো মান আছে? কোনো মান নেই
তো, কারণ এটা তো এক্স অক্ষ বরাবর কোনো অংশ যায়নি। এটা কোন অংশ বরাবর গিয়েছে? এটা 0 থেকে y অক্ষ বরাবর পর্যন্ত গিয়েছে। সো এই ক্ষেত্রে আমি বলতে পারি, ধরলাম যে এটা এতটুকু হচ্ছে বি পরিমাণ অংশ গিয়েছে। সো এই যে রেখাটা আমি পেলাম, এই রেখার সমীকরণ হবে y ইজ ইকুয়াল টু বি। খুব সোজা। আচ্ছা, এরপর আমি বলতে চাচ্ছি যে y অক্ষের সমান্তরাল সমীকরণ, সমান্তরাল যে সরলরেখাটা থাকবে সেটার সমীকরণ, সেটা কিরকম হতে পারে? এরকম। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো এটা কি এক্স বরাবর গিয়েছে, তাই না? এটা কি ওয়াই বরাবর কোনো অংশ গিয়েছে? যায়নি তো। সো এই ক্ষেত্রে যদি আমি বলি ওয়াই অক্ষের যে সমান্তরাল সরলরেখার সমীকরণটা, তাহলে কি হবে? x ইজ ইকুয়াল টু a। খুব সিম্পল। সো আমি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি পেয়েছি? y ইজ ইকুয়াল টু b, এবং y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ পেয়েছি x ইজ ইকুয়াল টু a। এখন তোমাকে পরীক্ষায় যদি বলে অবজেক্টিভে যে তুমি x ইজ ইকুয়াল টু, তোমাকে বলা হলো যে x ইজ ইকুয়াল টু 3, এই সরলরেখাটা তুমি গ্রাফে অঙ্কন করো, কি করবে? সিম্পল হিসাব, তাই না? জাস্ট x অক্ষ বরাবর কতটুকু অংশ গিয়েছে, এটা মূলবিন্দু যেহেতু 1 2 3 এই পর্যন্ত গিয়েছে, এটা তো কিন্তু কোটি পর্যন্ত যায়নি। সো এইটা, এই বিন্দুগামী একটা সরলরেখা এঁকে দিলে সেটা হয়ে যাবে x ইজ ইকুয়াল টু 3, সরলরেখার সমীকরণ, তাই না? সো এটা আসলে কার সমান্তরাল হচ্ছে? এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে। খুব সোজা। আচ্ছা, সো এগুলো ছিল মেইনলি তোমার অবজেক্টিভের জন্য, এগুলো ছিল মেইনলি তোমার অবজেক্টিভের জন্য এই 4টা পয়েন্ট। এবার আমরা ঢুকবো মেইন যে টপিকটা, অর্থাৎ মজার যে টপিকটা, সেটা হচ্ছে সরল রেখা। আচ্ছা, আমরা সবাই কিন্তু জানি যে সরল রেখার সাধারণ যে সমীকরণ, সাধারণ সমীকরণটা কিরকম? যদি আমরা সরল রেখার সাধারণ সমীকরণ লিখতে চাই, সাধারণ সমীকরণ আমরা কি জানি? y is equal to mx plus c। খুব সোজা, তাই না? আচ্ছা, খেয়াল করো এই ক্ষেত্রে m টা কি? m আমরা আগেই জেনে এসেছি, সেটা হচ্ছে 11.3 জেনে এসেছি যে m হচ্ছে সরলরেখার ঢাল, যেটাকে আমরা দুই ওয়েতে বের করতে পারি। একটা tan থিটা দিয়ে, যদি আমাকে অ্যাঙ্গেল বলা থাকে, আমি অ্যাঙ্গেল থেকে কিন্তু tan এর থিটার জায়গায় অ্যাঙ্গেল বসে ঢালের মান পেতে পারি। আবার y মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1 দিয়েও কিন্তু আমি আসলে ঢালটা বের করতে পারি। সো এটা ছিল আমার ঢালের পরিচয়, এটা নিয়ে আমার কোনো কনসার্ন নাই। আমার কনসার্ন হচ্ছে এই যে নতুন একটা টার্ম দেখলাম, সেটা হচ্ছে কি? সি। এই সিটা আসলে হচ্ছে একটা কনস্ট্যান্ট। আচ্ছা, এটা কনস্ট্যান্ট তো ভালো, এটা কেমন কনস্ট্যান্ট হবে? এটা হবে হচ্ছে, খেয়াল করো, এটা হচ্ছে তোমার, এটাকে আমরা ছেদক বলে থাকি। সেটা আসছি যে কিভাবে এটাকে আমরা ছেদক বলি। খেয়াল করো যে এটা একটা সরলরেখা, সরলরেখার সমীকরণ হচ্ছে mx plus c। এই সরলরেখাটা তোমার, এটা সরলরেখা, তাই না? এই সরলরেখাটা তোমার y অক্ষ থেকে কতটুকু অংশ কেটেছে দেখো তো? এতটুকু অংশ কেটেছে। এই এতটুকু অংশকে আমরা কি বলবো? c বলবো। অর্থাৎ এই যে সিটা, c হচ্ছে তোমার, m হচ্ছে ঢাল, c হচ্ছে, c কে তুমি লিখবে হচ্ছে y অক্ষ থেকে যতটুকু অংশ ছেদ করেছে, যতটুকু অংশ ছেদ করেছে, বা আমরা একে বলতে পারি ছেদক অথবা ছেদক। ঠিক আছে, খুব সিম্পল। এবার দেখো সি এর মান কি কি? এটা খালি পজিটিভই হয়? এটা মান 0 হয় না? এটা মান কি নেগেটিভ হয় না? হ্যাঁ হয়। তখন সেটা ক্ষেত্রে একটু ডিফারেন্ট ইকুয়েশন হয়। আসো আমরা সেটা দেখি। যদি তোমার সি এর মানটা নেগেটিভ হয়, তাহলে কিরকম হবে সরলরেখার সমীকরণটা? এটা ছিল সি ইজ গ্রেটার দেন 0 এর জন্য। এবার আমরা দেখব সি ইজ লেস দেন 0 এর জন্য সেটা কিরকম হতে পারে। সেটা হবে হচ্ছে এটা এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। ও আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো এই যে সরলরেখাটা রয়েছে, এই সরলরেখাটা কি ওয়াই অক্ষ থেকে তার কতটুকু অংশ কেটেছে? তার নেগেটিভ দিকে অংশ কেটেছে। অর্থাৎ এতটুকু যে আমি অংশ পেলাম, এতটুকু অংশ সে কেটেছে, এটা কি মাইনাস সি। সো এই রেখার সমীকরণ হবে হচ্ছে এরকম, y is equal to mx minus c। খুব সোজা। আমরা c is greater than 0 এর জন্য দেখলাম,
সি ইজ লেস দেন 0 জন্য দেখলাম, এবার সি ইজ ইকুয়াল টু 0 হলে কি হয় সেটা দেখি, তাই না? আচ্ছা, সি যদি 0 হয় তার মানে কি সেটা আসলে ওয়াই অক্ষ থেকে কোনো অংশ আসলে ছেদ করেনি, সেটা পুরোপুরি মূল বিন্দু দিয়ে গিয়েছে। অর্থাৎ বলা যায় আমি যদি একটা সরলরেখা আঁকি এরকম, আমি যদি একটা সরলরেখা এখানে আঁকি, দেখো এটা হচ্ছে তোমার অক্ষ, একটা সরলরেখা আঁকলাম হচ্ছে এটা, অর্থাৎ এটা কি আমার মূল বিন্দু দিয়ে যাচ্ছে, এটা কিন্তু আসলে ওয়াই অক্ষ থেকে কোনো অংশ ছেদ করেনি, তাই না? সো এই যে এখানে কি সি আসলে কত 0 না, ওয়াই অক্ষ থেকে কোনো অংশ ছেদ করেনি। সো সি যদি 0 হয়, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি তে আমরা কি লিখতে পারি, এম এক্স প্লাস 0 অর্থাৎ এম এক্স। এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স পেলাম, এটাকে আমরা একটা স্পেশাল নামে ডিক্লেয়ার করে থাকি, সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। এরপর তোমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় যে বলো তো y is equal to mx plus mx, এটা আসলে কোন সরলরেখার সমীকরণ, তুমি খুব ইজিলি বলতে পারবে এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আচ্ছা, সো আমরা কি আসলে সি এর মানের উপর ভিত্তি করে সবগুলো বের করে ফেললাম, তাই না? আচ্ছা, এবার আসো আমরা একটা ম্যাথ এক্সাম্পল দেখি। তোমার পরীক্ষায় কোশ্চেন এইভাবে বলতে পারে, ধরো একটা সমীকরণ দেওয়া আছে 3x plus 4y is equal to 10, তোমাকে বলা হয়েছে যে এটা একটা সরলরেখার সমীকরণ, কারণ কি এই প্রত্যেকটার হচ্ছে মাত্রা কি 1 না, পাওয়ার হচ্ছে 1। সো এখন তোমাকে বলা হয়েছে এই সরলরেখাটার তুমি ঢাল বের করো, ঢাল এবং ছেদক। ঢাল কোনটা আমরা জানি, ঢাল হচ্ছে এম, ছেদক হচ্ছে সি। তোমাকে এই দুটো বের করতে বলা হয়েছে। এমসিকিউ কিন্তু এই টাইপের কোশ্চেন তোমাকে দিবে, ঠিক আছে, মাস্ট দিবে। তখন তুমি কি করবে, তুমি প্রথমে যেটা জানো সেটা হচ্ছে y is equal to mx plus c, এটা কি আদর্শ, মানে এটা হচ্ছে সাধারণ যে সরলরেখার সমীকরণ সেটা আমরা জানি। আমার কাজ হচ্ছে এই যে সমীকরণটা আছে একে সাজিয়ে এই ফরম্যাটে আনা। সো আমি যদি সেটা করতে চাই কি হবে, ফার্স্টে এখান থেকে যদি আমি করতে চাই আমি লিখতে পারি হচ্ছে কত লিখতে পারি, আমি লিখতে পারি হচ্ছে 4y is equal to, এটা এই সাইডে থাকলো, এটা হচ্ছে -3x plus 10, তাই না? আচ্ছা দেখো তো এই সমীকরণের সাথে এই সমীকরণে কি কোনো মিল আছে না, এখনো কিন্তু মিল হয়নি, মিল করতে হবে, তাই না? আমাকে y কে ফ্রি রাখতে হবে। সো আমি যদি y কে ফ্রি রাখতে চাই আমি কি করব, উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে দিব। সো আমি যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কি পাচ্ছি দেখো তো, 4x plus 10/4, তাই না? সো আলটিমেটলি পাচ্ছি y is equal to -3/4x plus 10/4। এখন তুমি কিন্তু খুব ইজিলি ঢাল এবং ছেদকের মানটা বের করতে পারো, তাই না? কারণ কি আমার কিন্তু মেইন ফরম্যাটে চলে এসেছে। সো m হচ্ছে কত, আমার m হচ্ছে, এটা হচ্ছে আমার m হচ্ছে -3/4, এটা হচ্ছে m, এবং আমার ছেদকটা হচ্ছে কত, c হচ্ছে 10/4। অর্থাৎ এইভাবে করে কিন্তু আসলে আমরা সরলরেখার যে সমীকরণগুলো রয়েছে সেই সরলরেখার সমীকরণগুলো বের করতে পারি। আচ্ছা, এটা ছিল কি ঢাল রিলেটেড। এবং সর্বশেষ যেই কথাটা আমি বলতে চাচ্ছি, অর্থাৎ সূত্রটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, তোমাদের এই রিলেটেড ম্যাথ আসবে, তো আমরা চাচ্ছি এই দুটো সূত্র একটু তোমাদের দেখিয়ে দিতে। যদি তোমাকে প্রশ্নে বলা থাকে, অর্থাৎ ঢাল দেওয়া থাকে, ঢাল এম বলে দেওয়া আছে এবং আরেকটা বিন্দু দেওয়া আছে, ধরো x1 y1, এই বিন্দুগামী যদি কোনো সরল রেখার সমীকরণ বের করতে বলে, বিন্দুগামী সরল রেখার সমীকরণটা কি হবে, সরল রেখার সমীকরণ হচ্ছে এটা সূত্রটা মনে রাখলে তোমরা কিন্তু ঢাল দেওয়া থাকলে বিন্দু দেওয়া থাকলে খুব ইজিলি সমীকরণটা বের করতে পারো। আমি আশা করছি তোমরা সেটা জানো। আমি জাস্ট সূত্রগুলি লিখে দিচ্ছি। y minus y1 is equal to m into x minus x1, এটা হচ্ছে আমার সেই সূত্রটা। এখন তোমাকে যদি বলা হয় যে ঢাল হচ্ছে তোমার 2, বিন্দু দেওয়া আছে কত, ধরো 1,2, ঠিক আছে, বিন্দু দেওয়া আছে এটা। সো এই ঢাল এবং এই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা তুমি কি করবে, খুব সিম্পল, জাস্ট y minus y1, এখানে কত, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1 কত 2, ঢাল কত আমার
2m বলে দেওয়া আছে। 2x মাইনাস x1 কত বলতো এখানে 1। সো তুমি এখানে যদি একটু সাজিয়ে লিখতে পারো 2x মাইনাস 2। সুতরাং y সমান 2 কে তুমি ওই সাইডে পাঠিয়ে দিতে পারো, কি হয় -2 + 2, এটা আলটিমেটলি কি হয়ে যায়, এটা হয়ে যায় হচ্ছে 2x। ঠিক আছে, খেয়াল করো এই যে y = 2x পেলাম, এটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, mx, অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এটা, যেটা আমার দেওয়া আছে। এরপরে আমরা সর্বশেষ যে সূত্রটা দেখব সেটা হচ্ছে যদি তোমাকে দুইটা বিন্দু বলে দেওয়া থাকে, দুইটা বিন্দু, 2 নম্বর সূত্র, সেটা হচ্ছে একটা বিন্দু বলে দেওয়া হচ্ছে x1 y1 এবং আরেকটা বিন্দু বলে দেওয়া হচ্ছে x2 y2, অর্থাৎ দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা আমি জানতে চাচ্ছি। সেই সমীকরণটা হবে হচ্ছে y minus y1 divided by y1 minus y2 is equal to x minus x1 divided by x1 minus x2। এটা হচ্ছে আমার দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আচ্ছা, এবার একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে একটু দেখি, কারণ এরপরই হচ্ছে আমাদের পুরো ক্লাসটা কিন্তু শেষ হয়ে যাবে। খুবই ইজি একটা চ্যাপ্টার ছিল, সো কথা না বলে আমরা আসলে ম্যাথটা সলভ করি। ধরো 2,3 একটা বিন্দু রয়েছে, আরেকটা বিন্দু হচ্ছে ধরো 5,6। এই দুইটা বিন্দুগামী, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত হবে? সো সূত্র অনুযায়ী এটা আমার কি হবে, এটা হচ্ছে আমার x1, এটা y1, এটা x2, এটা y2। সো আমি জাস্ট কি করব, সূত্রে বসিয়ে দিব। সো আমি যদি সূত্রে বসাই তাহলে পাচ্ছি y মাইনাস y1 কত, এখানে 3, 3 মাইনাস y2 কত 6, ইকুয়াল টু হচ্ছে x মাইনাস x1, x মাইনাস x1 কত 2, x1 হচ্ছে 2, x2 কত আমার, x2 হচ্ছে 5। সো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো y মাইনাস 3 পাচ্ছ, এখানে পাচ্ছ মাইনাস 3, এখানে পাচ্ছ x মাইনাস 2, এখানে পাচ্ছ মাইনাস 3। দেখো উভয় সাইড থেকে কিন্তু -2 ক্যান্সেল করতে পারো। সো আলটিমেটলি আমরা যে সমীকরণটা পাচ্ছি সেটা হচ্ছে y minus 3 is equal to x minus 2। এটাকে যদি একটু সাজিয়ে লিখি আমরা পাই x minus 2 plus 3। সো এটা যদি ক্যালকুলেশন করো x এখানে হচ্ছে +1। সো এইটা হচ্ছে আমার সেই যে দুই বিন্দুগামী ছিল, দুইটা বিন্দু দেওয়া ছিল, সেই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। এই ক্ষেত্রে তোমার m এর ভ্যালু কত, m এর ভ্যালু হচ্ছে 1 এবং ছেদক c এটার ভ্যালু হচ্ছে 1। সো এটা ছিল আমার মূলত সরলরেখার সমীকরণ। তো আমরা মূলত ফার্স্ট ক্লাসে কভার করলাম স্থানাঙ্ক জ্যামিতি, 4টা অধ্যায় কিন্তু আমরা কভার করেছি। একটা হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ত্রিভুজ ক্ষেত্রের এবং চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, সরলরেখার ঢাল, সরলরেখার সমীকরণ। আচ্ছা, আশা করছি তোমরা খুব সহজে ব্যাপারটি বুঝতে পেরেছো। তোমাদের সবার জন্য আরেকবার বলছি, যারা এখন লাইভ ক্লাসে এসে দেখছো যে আল্লাহ ক্লাসটা তো শেষ হয়ে গেল, আমি ক্লাসটা মিস করে ফেললাম, তখন তুমি কি করবে, তারগুলো কিন্তু বসে থাকলে হবে না। তোমার জন্য কিন্তু 10 মিনিট স্কুল এই ভিডিওগুলো রেকর্ড করে রাখে। তোমরা কি করতে পারো, আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যে এই যে অপশনটি রয়েছে লাইভ ক্লাসে, যে অপশনটি রয়েছে এই অপশনে গেলে যদি হায়ার ম্যাথের চ্যাপ্টারে যাও তাহলে কিন্তু মূলত আমাদের এই যে মিস করা ক্লাসগুলো তোমরা কিন্তু দেখতে পারবে। আশা করছি তোমরা এখান থেকে ক্লাসগুলো দেখবে। যারা এই চ্যাপ্টারটি খুব ভালোভাবে বুঝেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সবার জন্য অনুরোধ থাকলো যে তোমরা সেকেন্ড লাইভ ক্লাসটি যেটা রয়েছে ঘন জ্যামিতির উপর সেটা করবে। বিকজ অনেকের অনেক প্রবলেম ছিল, আমাকে বলেছো, তোমরা মেসেজ করেছো যে আপু এই দুটা চ্যাপ্টারের উপর যদি একটু লাইভ ক্লাস নেওয়া যেত। আমি কিন্তু অলরেডি একটা চ্যাপ্টার উপর নিয়ে ফেলেছি। সো তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 10 মিনিট স্কুলের সেকেন্ড যে লাইভ ক্লাসটি রয়েছে ঘন জ্যামিতির উপর সেটা দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। 10 মিনিট স্কুলের সাথেই থাকো, নেভার স্টপ লার্নিং।